সুপ্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় মুক্তিযুদ্ধের স্মৃতি। আর এই স্মৃতি বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন আজকে তিনজন বীর মুক্তিযোদ্ধা। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। রয়েছেন কর্নেল জাফর ইমাম, অবসরপ্রাপ্ত বীর বিক্রম, সাব সেক্টর কমান্ডার। রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত কামরুল হাসান ভুইয়া, মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক, এবং নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় অংশ নিতে পারবেন। আমাদেরকে ফোন করতে পারবেন যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। ইউপি নির্বাচনে পরিস্থিতি অনুকূলে না থাকায় গুলি করতে বাধ্য হয় বিজিবি, বললেন মহাপরিচালক। আগামীতে সতর্ক থাকার নির্দেশ ইসির। পিরোজপুরে 1200 জনের বিরুদ্ধে মামলা। 15 বিশিষ্ট ব্যক্তি ও নৌবাহিনীকে স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, উন্নয়নে যারা অবদান রাখবেন তাদেরই সম্মানিত করবে সরকার। যাত্রীদের টিকিট ঠিকমতো চেক না করায় প্রতি মাসে রেলের লোকসান প্রায় 200 কোটি টাকা। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার পরামর্শ। কুমিল্লায় কলেজ ছাত্রী তনু হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন। জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি। এবং ব্রাসেলসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা বাহিনীর অভিযানে হয়রানির আশঙ্কা প্রবাসী বাংলাদেশিদের। বিস্ফোরণে আহত 61 জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। আমরা চলে আসবো আমাদের আজকের আলোচনায়। আগামীকাল ভয়াল 25শে মার্চ, যেই কালো রাত্রিতে নৃশংস গণহত্যা হয়েছিল। বলা হয়ে থাকে যে পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যাটি সংঘটিত হয়েছিল 1971 সালের 25 মার্চ এই ঢাকা শহরে। এবং আগামী পরশুদিন 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। এই দুটি দিবসকে সামনে রেখে আমরা আজকে একটু মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করব। কারণ আসলে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করার সময় দুটোই কমে আসছে। মানে অনেক বছর হয়ে গেল স্বাধীনতার 45 বছর পর। আমরা অত্যন্ত ভাগ্যবান যে আপনাদের আজকে আমরা পেয়েছি তিনজন বীর মুক্তিযোদ্ধা। আমরা আপনাদের কাছ থেকে সেই মুক্তিযুদ্ধের স্মৃতি শুনতে চাই। প্রথমেই কর্নেল জাফর ইমাম, বীর বিক্রম, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গেলে আসলে সারাদিন সারা রাত বললেও শেষ হবে না। সংক্ষেপে শুধু বলতে হবে, এই যুদ্ধ যে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম সবাই সেদিন জীবন বাজি রেখে, এটা হঠাৎ করেই হয়নি। আর আমরা স্বাধীনতা যে অর্জন করেছি এটা কারো করুণা বা দানও ছিল না। আজকে স্মৃতিচারণ করতে গিয়ে অবশ্যই স্বীকার করতে হবে, আমরা সেদিন যে চেতনা উদ্বুদ্ধ হয়েছিলাম, বিশেষ করে 7 মার্চের ভাষণে তো সবাই পুরো জাতি উদ্বুদ্ধ হয়েছিল। কিন্তু এর আগে থেকে যে দীর্ঘ সংগ্রাম পথ ধরে যে আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হলাম, যার নেতৃত্বে বঙ্গবন্ধু, আমি এটা দলীয় দৃষ্টিকোণ থেকে আমি দেখি না, তার নেতৃত্বে সংগ্রাম এবং যুদ্ধ দুটি সংগঠিত হয়েছিল। সেদিন পুরো জাতি দলমত নির্বিশেষে একতাবদ্ধ ছিল, একটি বিশেষ দল ছাড়া। ভাসানী, লেফটিস্ট যারা ছিল, বামপন্থী, সবাই কিন্তু সেদিন বঙ্গবন্ধু যে বলেছিলেন আওয়ামী লীগের নেতৃত্বে তোমরা সবাই সংগ্রাম কমিটি গঠন করো, সবাই এক হইতে হবে। আমরা সেদিন একটা বিরাট একতা দেখেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনায় সবাই একতাবদ্ধ ছিল। আজকে 24শে মার্চ, এই 24শে মার্চ হচ্ছে, আমি একটা বই লিখেছিলাম, দাম দিয়ে কিনেছি স্বাধীনতা, সেখানে উল্লেখ করেছিলাম এইখানের মার্চ পাশে এইখানের নাটকের শেষ দৃশ্য। এই জিনিসগুলো আমি মেজর কামরুলের লিখিত বিভিন্ন বই থেকেও আমি অনেক তথ্য সংগ্রহ করেছিলাম, তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবং সেখানে 24শে মার্চ যেটা ঘটেছিল, সেদিন উপদেষ্টাদের সাথে, আমাদের আওয়ামী লীগের উপদেষ্টাদের সাথে সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে শেষ বৈঠক হয়। এবং সবাই 24 তারিখে বিকেলে এবং 25শে মার্চ সকালে একটা শুভ সংবাদের জন্য অপেক্ষা করছিল, যে একটা শুভ সংবাদ আসবে, বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী মেনে নেবে, লাইক দিস। কিন্তু আবার একটা আশঙ্কা প্রকাশ করতেছিল, না একটা অঘটন ঘটতে পারে। কিন্তু এই ব্যাপারে বঙ্গবন্ধু কিন্তু আগে থেকেই
পুরো মার্চের প্রথম সপ্তাহ থেকে, ফেব্রুয়ারি থেকে বলতে হবে, যেদিন 27শে ফেব্রুয়ারি, যেদিন পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য সামন্ত বাড়তি সরঞ্জাম আসছিল, তখন থেকে বঙ্গবন্ধু কিন্তু প্রত্যেকটা পর্যায়ে সবাইকে সাবধান করে দিচ্ছিল যে তোমরা এখন থেকে সতর্ক হয়ে যাও, একটা কঠিন দিনের জন্য আমরা প্রস্তুতি নিতে হবে। এই জন্য যারা বলে আজকে যে উনি কিছু বলে যান নাই, উনি একটা জাতিকে প্রস্তুত করে দিয়ে গিয়েছিলেন একটা যুদ্ধের জন্য। এটাই বাস্তবতা। আজকে আমি এই কথাই জন্য বলছি, চেতনার সাথে সম্পৃক্ত চেতনা আজকে বাংলাদেশে হারিয়ে যাচ্ছে। আমি বলবো চেতনা বিলুপ্তির পথে। কেন বিলুপ্তির পথে চেতনা? যেই চেতনায় সেদিন আমরা একতাবদ্ধ হয়ে যুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে পুরো জাতি এক হয়ে গেছিল, আজকে সেই চেতনা আজকে হারিয়ে যাচ্ছে। এই জন্য যে চেতনার সাথে ইতিহাস সম্পৃক্ত। আজকে প্রজন্ম, আমরা তো দুর্গত প্রজন্ম চেতনা ভুলে, ইতিহাস ভুলে যাচ্ছে। এই সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম থেকে যে আমরা যুদ্ধ অবতীর্ণ হলাম, এই যুদ্ধ 9 মাস হলো, হাজার লক্ষ শহীদ হলো, এখানে গণহত্যা শিকার হলো পুরো জাতি, মা বোনের ইজ্জত হারালো, সম্মান হারালো। এই যুদ্ধ একটা গণযুদ্ধ রূপ লাভ করেছিল একটি নামের উপরে শুধু। সেই ইতিহাসটা আজকে জাতি, এটা আমি মনে করবো এই সরকারের ব্যর্থতা, এবং জাতি এই দায় এড়াইতে পারে না। কারণ ইতিহাস যদি আমি দেখেছি, আমি বলি প্রায় ইয়াতে বলি, আমার বিভিন্ন রাজনীতি দৃষ্টিকোণ থেকে বলি না, অনেকে ক্লারিফাই করে দিই আমাদেরকে যেন ভুল না মনে করে। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে কথা বলি। পাকিস্তান আমলে আমরা দেখেছি স্কুল কলেজে সবখানে স্বাধীনতা সঙ্গীত, জাতীয় সঙ্গীত বাজানোর আগে, গাইবার আগে, স্কুলে যখন আমরা ড্রেস পরে দাঁড়াইতাম স্কুলের সামনে ক্লাস শুরু হওয়ার আগে, সবাই তখন পাকিস্তানের জাতির পিতা ছিল জিন্না। জিন্না তোমার অবদান ভুলিব না, জাতির পিতা জিন্না। সবাই বুকে হাত দিয়ে, যারা বয়স্ক আমরা সবাই গান গেয়ে আসছি। আজকে এই দেশে আপনার আমাদের অনেকে বঙ্গবন্ধু বলতে তাদের দ্বিধা হয়, তারা সংকোচ বোধ করে, বিকজ রাজনৈতিক কাদা ছড়াছড়ির কারণে। এটাও বাস্তবতা। সেজন্য আমাদেরকে রাজনৈতিক কাদা ছড়াছড়ির ঊর্ধ্বে কতগুলো বাস্তবতা স্বীকার করতে হবে। বঙ্গবন্ধু যে জায়গায় ইতিহাসে থাকবে সেখানে স্থান দিতে হবে, জিয়াকে জিয়ার জায়গায় স্থান দিতে হবে। কাউকে তুচ্ছতাচ্ছিল্য করলে আসলে আমি অনেকের বলি যে তোমরা যাকে তুচ্ছতাচ্ছিল্য করবে এবং জিয়াকে তুচ্ছতা যেটা না আসে, আমি 9 মাসে জিয়াকে দেখি মুক্তিযোদ্ধা জিয়া, বীরুত্তম জিয়া। সেখানে যদি আমি জিয়াকে যদি রাজনৈতিক, তার অনেক বিতর্ক রয়েছে, অনেক ব্যর্থতা রয়েছে, অনেক কিছু সফলতা আছে, সেখানে আমার সমালোচনা করতে গিয়ে করি কেন, অনেকে এই উদ্দেশ্য করে বঙ্গবন্ধু হাইলাইট করার জন্য। আর বঙ্গবন্ধুর সাথে জিয়ার কেন তুলনা করবেন? বঙ্গবন্ধু হচ্ছে বিরাট একটা বট গাছ, আর নিচে তো অনেক ছোট ছোট চারা গাছ থাকে। আপনার বঙ্গবন্ধু বরঞ্চ তাকে তুচ্ছতাচ্ছিল্য করলে আপনার বঙ্গবন্ধুকে ছোট করা, খাটো করা হয় মনে করি। আমি এই পর্যায়ে একটি কথা বলবো চেতনার প্রশ্নে। আজকে ঘোষণা নিয়ে অনেক কথা বলে, আমি এটার ব্যাপারে আমি একটু স্টাডি করেছি, একটু তদন্ত করেছি চিরং বিভিন্ন ফর দ্য লাস্ট 2 decades। সেখানে একটা জিনিস আমি প্রমাণ পেলাম বিভিন্ন জন থেকে, যে ঘোষণা, যে ঘোষণা যদিও 7 মার্চের ঘোষণায় আমরা ধরে নিয়েছি স্বাধীনতা ঘোষণা না হলে প্রতিরোধ যুদ্ধ হইতো না। স্বাধীনতা যুদ্ধের আগে একটা প্রতিরোধ যুদ্ধ হয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো স্বাধীনতা যুদ্ধের আগে প্রতিরোধ যুদ্ধ হয় নাই। এই প্রতিরোধ যুদ্ধ থেকে আমরা স্বাধীনতা যুদ্ধে এসেছি। তাহলে আপনার বুঝতে হবে এটা একটি বিরল ঘটনা, এই প্রতিরোধ যুদ্ধ। সেজন্য 7 মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, তার আহ্বান, এভরিথিং, সেখানে যুদ্ধ সেদিনই শুরু হয়ে গেছিল। সেখানে 26শে মার্চ 25শে মার্চ বলেন, এই ঘোষণায় বিতর্ক অহেতুক, এই জন্য সেটা ছিল আনুষ্ঠানিকতা। এবং জিয়াউর রহমান আপনি কেন দিয়েছিল, আমি একটু তদন্ত করলাম চিটাগংয়ে বিভিন্ন নেতাদের সাথে ফর দ্য লাস্ট 2 decades আলোচনা করে দেখলাম যে আপনার 26শে মার্চে জিয়াউর রহমানকে তখন জরুল রহমান চৌধুরী, বর্তমান পূর্তমন্ত্রী আপনার মোশাররফ ভাই, তারপর হান্নান সাহেব, এরা দেখলো এরা স্বাধীনভাবে বেতারের অনেকেই কিন্তু সেদিন কালুঘাট থেকে ঘোষণা দিয়েছিল, কোনো কাজ হয় নাই। 25 মার্চ রাতে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়ে গেল। এর মধ্যে হান্নান সাহেব 2-1 ঘোষণা দিয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। তখন চট্টগ্রাম আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল যে একজন সিনিয়র অফিসারকে দিয়ে এই ঘোষণা এই জন্য দিতে হবে যে এই স্বাধীনতা ঘোষণা, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার আগে সামরিক বাহিনীর এবং সশস্ত্র পুলিশ, ইপিআর, সশস্ত্র বাহিনীর সদস্য এবং মুজাহিদ আনসার, এদেরকে তো আগে থেকে সম্পৃক্ত করা হয়নি, যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া হয়নি, কোনো নির্দেশ দেওয়া হয়নি। এটা দেওয়া সম্ভব ছিল না, কিন্তু সবাই মনে প্রাণে প্রস্তুত ছিল। তো সেজন্য একজন সিনিয়র অফিসার আওয়ামী লীগ সিদ্ধান্ত নিল, চট্টগ্রাম আওয়ামী লীগ, যে 16 শহরে 8 বেঙ্গল তখন অবস্থান করছিল। 8 বেঙ্গলে গিয়ে শমশের মোমিনকে পেল, বললেন প্রথমে রফিকের কাছে গেল, জানেন মেজর রফিক বলল আমাকে টেপ রেকর্ডার দাও, আমি যেতে পারবো না। তারপর গেল আপনার 16 শহরে, সেখানে জিয়াকে পাইল না। জিয়াকে তখন
কুসুমডাঙ্গাতে হান্নান সাহেব বা মোশাররফ ভাই দেখা করে আসছিল, কিন্তু দেখা হয়েছে রাস্তায়, ওই যে বোয়ালখালীর কুসুমডাঙ্গায়। তার বোয়ালখালী থেকে পরের দিন জিয়া রহমান আসলো, এসে প্রথমে যে ঘোষণাই দিয়ে থাক না কেন, আমি জিয়ার পরবর্তী সংসদীয় ঘোষণা বঙ্গবন্ধুর পক্ষ থেকে জয় বাংলা দিয়ে যেটা শেষ করেছে, সেই ঘোষণাকে আমি বঙ্গবন্ধুর ঘোষণার ধারাবাহিকতায় দেখি, বিচ্ছিন্নভাবে আমরা দেখা উচিত নয়। সে ঘোষণা দিয়েছে অন বিহাফ। এটাকে তুচ্ছতাচ্ছিল্য করার তো কোনো কারণ নাই রাজনৈতিক কারণে, কারণ যে এটা তো সে একটা দলের চেয়ারম্যান হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়েছে, রাজনীতি তার অনেক কিছু আছে, বিতর্ক আছে, সবাই রাজনীতি যারা করে সবাই বিতর্ক আছে। সেই জন্য এটাকে আমি এটা তাকে প্রটেক্ট করছি না, আমি এটা বলছি ঘোষণা নিয়ে জিয়া রহমান এবং বঙ্গবন্ধুর জীবদ্দশায় 3.5 বছর এ নিয়ে কোনো প্রশ্ন উঠে নাই। আজকে কেন কাদা ছড়াছড়ি হবে আমরা এটাকে। আরেকটা বিষয় আমি বলতে চাই, স্বাধীনতা যুদ্ধ আপনি দেখেন, অনেকে বলছে, একে খন্দকার বলছিল যে বঙ্গবন্ধু পালাই গেলে ভালো হইতো, ক্ষয়ক্ষতি কম হইতো। আমি আমার বইতে আমি উল্লেখ বিশ্লেষণ করেছি, আসলে ক্ষয়ক্ষতি 100 গুণ বেশি হতো। তাহলে বঙ্গবন্ধু পালাই গেলে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নবাদী হিসেবে ট্রিট করা হইতো, পুরো বিশ্বে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। এবং বঙ্গবন্ধু খোঁজার জন্য আমাদের যে গণহত্যা তারা শুরু করেছিল বাংলাদেশে, এই গণহত্যার পাশাপাশি আমাদের বাংলাদেশের পুরো স্থাপনাগুলোকে তারা ধূলিসাৎ করে ফেলতো, যেটা ইরাকে করেছে আপনার সাদ্দাম হোসেনের খুঁজতে গিয়ে। এবং তারপর আমি এই পয়েন্টটা এই জন্য আনছি যে বঙ্গবন্ধু পারি যদি ভারতে যেত, তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধ একটু আমাদের অন্তর্গোলনের কারণেও অনেকটা ডিলে হয়ে যেত। যাই হোক, এটা ডিসগাইজ ইন ড্রেসিং যে বঙ্গবন্ধুর নামে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যে সহযোগিতা আমাদেরকে করেছে, ইন্ডিয়ান আর্মি এবং সহযোগিতা, এটা কিন্তু মাত্রা অনেক কমে যেত যদি আমরা যে সেভাবে, কারণ পুরো বিশ্বের কাছে তখন পাকিস্তান বলতো বঙ্গবন্ধু বিচ্ছিন্নবাদী, তার নির্দেশে আজকে সন্ত্রাস হচ্ছে দেশব্যাপী, এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, এটা তারা প্রতিষ্ঠা করতে পারত। যাই হোক, এগুলো আমাদের প্লাস পয়েন্ট। আমি চেতনার পথে এটাই বলে যাব যে আমি যুদ্ধ আমরা করেছি জীবন বাজি রেখে। সেদিন বাংলাদেশের সর্বস্তরের মানুষ সহযোগিতা করেছিল, এবং সর্বস্তরের মানুষ, যে মানুষগুলো শুধু সাধারণ মানুষ, এদের কিন্তু কোনো বিরাট স্বপ্ন ছিল না যে দেশে তারা মন্ত্রী হবে বা এরা শিল্পপতি হবে, এরা বিরাট বিল্ডিং করবে। জাফর ইমাম, আপনার কাছে পরে আবার স্পেসিফিক স্মৃতি শোনার জন্য আমি একটু মেজর কামরুল হাসান ভুঁইয়া আপনার কাছে যাব। আপনি যদি আমাদের কোনো স্পেসিফিক স্মৃতির কথা বলেন। আমি স্পেসিফিক স্মৃতি দ্বিতীয়বার যখন প্রশ্ন করবেন তখন বলবো। তার আগে আমি বলতে চাই যে বাংলাদেশ সরকার কেমনে কখন কিভাবে গঠিত হলো। আমাদের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ 3রা এপ্রিল উনি ভারত সীমান্ত অতিক্রম করেন, এবং উনি আশা পোষণ করেন যে উনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে দেখা করবেন। ভাগ্যক্রমে ডিআইজি বিএসএফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলা গোলক মজুমদার খবর পেয়ে উনি আসেন, উনি ওনাকে সম্ভাষণ জানান, এবং ঘটনাক্রমে সেদিন দমদম বিমানবন্দরে খসরু এফ রুস্তমজি ডিজি বিএসএফ, যিনি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে খুবই ঘনিষ্ঠ ছিলেন, যেহেতু খসরু রুস্তমজি ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের, এবং উনি একসময় ইন্দিরা গান্ধীর পিতা জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী তার চিফ সিকিউরিটি অফিসার ছিলেন, সেই সুবাদে ঘনিষ্ঠতা বাড়ে। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়ে তাকে ডিজি বিএসএফ করেন, এবং ওনার সাথে যখন দেখা করতে নিয়ে যান উনি বলেন যে আমি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে চাই। উনি ইন্দিরা গান্ধীর সাথে কথা বলে পরের দিন একটা কানাডিয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা পুরানো DHC-2 কারাবো একটা কার্গো পরিবহন বিমানে ওনাকে দিল্লি পাঠানো হয়। তখন এখন যেটা ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, তখন এটা ছিল পালাম বিমানবন্দর। তাজউদ্দিন আহমেদ নামবেন প্লেনে, কাউকে এটা জানানো হলো না, এবং পালাম বিমানবন্দর একটা আন্তর্জাতিক বিমানবন্দর অপারেশন 2 ঘন্টা সাসপেন্ডেড রাখা হয়েছিল। কেন কেউ জানতো না। তাজউদ্দিন নামলেন, তাজউদ্দিন এতই ক্লান্ত ছিলেন যে উনি একটা চাদর বিছায় প্লেনের ফ্লোরে, এটা কার্গো এয়ারক্রাফট ছিল, ফ্লোরে ঘুমায় পড়ছিলেন। যাই হোক, ইন্দিরা গান্ধী তার আগে বিভিন্ন সূত্র থেকে যাচাই করে নিলেন যে তাজউদ্দিন আহমেদটা কে, কেননা সে কি আসলেও বঙ্গবন্ধুর বিশ্বাসযোগ্য, তাকে কি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সমর্থন দেওয়া যায়, সে কি এমএনএ এবং এমপিদের আস্থাভাজন। এগুলো করার পরে উনি বললেন যে আপনি কতজন এমপি এবং এমএনএ আপনাকে নেতা মানে সেটা আগে আমাকে প্রমাণ করেন, বিফোর মানে আমি আপনাকে কোনো ভারতের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে। উনি আগরতলা আসলেন, খন্দকার মোস্তাককে নিলেন, এক পর্যায়ে এই কলকাতা আসলেন, খন্দকার মোস্তাক এক পর্যায়ে আগরতলা গেলেন। 10ই এপ্রিল সন্ধ্যা 7:30টায় আগরতলার যে সার্কিট হাউস, এখন অবশ্য নতুন একটা সার্কিট হাউস হয়েছে, পুরনো সার্কিট হাউস যেটা আগেরটায়, সেটার মধ্যে সন্ধ্যা 7:15টার সময় উনি সরকার গঠন করেন। এবং এর মধ্যে তেলিয়াপাড়া কনফারেন্স, এগুলো বলতে গেলে সময় লাগবে,
সো আর্মি অফিসাররা বলল যে স্যার একটা সরকার গঠন না করলে আমাদেরকে পাকিস্তান আর্মি তাদের বিদ্রোহী অংশ হিসাবে আমাদেরকে হত্যা করার ইয়া পাবে, এবং আমাদের হায়ার ডিরেকশন, আন্তর্জাতিক মতামত তৈরি করবে কে, বিদেশ থেকে টাকা আনবে কে, অস্ত্র আসবে থেকে, ভারতীয় সরকারের সাথে যোগাযোগ করবে কে, আমরা তো মাঠে যুদ্ধ করছি, একটা গভর্নমেন্ট ফর্ম করেন। তাজউদ্দিন আহমেদ বললেন যে আমি এবং খন্দকার মোশতাক একলা। বলে স্যার পরে মন্ত্রিসভা বাড়াইয়েন, রদ বদল করেন, কিন্তু একটা সরকার গঠন করেন, আমাদের একটা সরকার থাকুক। উনি তখন সরকার গঠন করলেন। 40-45 মিনিটের সংক্ষিপ্ত অনুষ্ঠান। তখনও বামফ্রন্ট সরকার ছিল ত্রিপুরায়। অনিল সরকার এখন যিনি মুখ্যমন্ত্রী, তখনও তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। উনি ছিলেন কিছু আমাদের এমএনএ মানিক সরকার, সরি মুখ্যমন্ত্রী ছিলেন না, মানিক সরকার মন্ত্রী ছিলেন না, যা হোক আপনি মন্ত্রী ছিলেন, মানিক সরকার মন্ত্রী ছিলেন, মানিক সরকার ছিলেন। আমাদের কিছু এমএনএ এমপি ছিলেন, কিছু সাংবাদিক ছিলেন। খুব সংক্ষিপ্ত একটা অনুষ্ঠানে ঘোষণা করা হয় এবং 11ই এপ্রিল তাজউদ্দিন আহমেদ অল ইন্ডিয়া রেডিও গৌহাটি থেকে এই ভাষণটা জাতির উদ্দেশ্যে দেন, যেটা বাংলাদেশ ডকুমেন্ট, ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ভলিউম 1-এ ওটা আছেও। এই হচ্ছে বাংলাদেশ সরকার গঠিত হলো। বাংলাদেশ সরকার গঠিত হওয়ার পর আমাদের একটা হায়ার ডিরেকশন পাওয়ার জন্য একটা হায়ার অর্ডার আসলো যে কিভাবে যুদ্ধটা হবে, প্রশিক্ষণ কিভাবে হবে, ভারতীয় সেনাবাহিনীর সাথে সাহায্য সহযোগিতা এবং আশ্রয় কিভাবে হবে, গেরিলাদের কতদিনের ট্রেনিং দেওয়া হবে। আমরা চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব যত বেশি গেরিলা ট্রেনিং দেওয়া যায়। আর ভারতীয় সেনাবাহিনী বলছিল 6 মাসের নিচে কোনো ট্রেনিং সম্ভব নয়। তখন আমাদের পক্ষ থেকে বলা হলো যে তাহলে বাংলাদেশে পাকিস্তান আর্মির অত্যাচার বেড়ে যাবে এবং আনুগত্য পাকিস্তানের প্রতি বেশি চলে যাবে, গ্রামে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। ভারতীয় সেনাবাহিনী বলছিল যে দেখো, গেরিলা তৈরি করা সসেস ফ্যাক্টরি না যে একদিক দিয়ে ঢুকাবো একদিক দিয়ে গেরিলা বের হবে। শেষ পর্যন্ত ইয়া হলো যে 6 সপ্তাহের মধ্যে যতটুকু সম্ভব অস্ত্র এবং রণকৌশল প্রশিক্ষণ দেওয়া। এই মোটামুটি আমাদের যুদ্ধ একটা সাংগঠনিক রূপ পেল এবং 12 থেকে 17 জুলাই 8 থিয়েটার রোডে প্রধানমন্ত্রী এবং দেশ রক্ষা মন্ত্রী বলা হতো তখন, তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে সভাপতিত্বে একটা মিটিং হয় সিনিয়র অফিসারদের, যেখানে জিওগ্রাফিক্যাল বাউন্ডারি, ভৌগোলিক সীমারেখা দ্বারা সেক্টরগুলো ভাগ করা হয় এবং সেক্টর কমান্ডার নির্বাচিত করা হয়। এই হচ্ছে প্রথাগতভাবে যুদ্ধ শুরু। তারপরে নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী, তাদের এরিয়া অফ রেসপন্সিবল, দায়িত্বপূর্ণ এলাকা, এগুলো পরের কথা। জি ধন্যবাদ। আমি নাসিরুদ্দিন ইউসুফ আপনার কাছে যাব। বাচ্চু ভাই, আপনি তো একদম তরুণ বয়সে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এবং গেরিলা যুদ্ধে অংশ নিয়েছিলেন, আপনার একটু অভিজ্ঞতা শুনতে চাই। আমি প্রথমে বলবো কি, আজকে তো 24শে মার্চ, খুবই গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ইতিহাসে। 23শে মার্চ অতিক্রম করেছি আমরা। 23শে মার্চ পাকিস্তান প্রজাতন্ত্র দিবস ছিল। সেই দিন তৎকালীন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান, এখানে বর্তমান যে বঙ্গভবন সেটি ছিল গভর্নর হাউস, সেটি এবং ক্যান্টনমেন্ট সহ 3-4টি স্থাপনায় পাকিস্তানের জাতীয় পতাকা উড়েছিল রিপাবলিক ডেতে। আর সব জায়গায় মানে লক্ষ লক্ষ মানুষের বাড়িতে সেদিন জয় বাংলার পতাকা উড়েছিল, সাথে কালো পতাকা উড়েছিল। না, চীনা দূতাবাসে পাকিস্তানি না বলছি দুইটা স্থাপনা বললাম তো, আমি তো বলি নাই শুধু এই 2 জায়গায়, আমি বলেছি যে খুব স্পষ্টভাবে আরো কয়েকটি জায়গায়। সুতরাং এই যে পাকিস্তানকে প্রত্যাখ্যান করা, সেটি ঘটে গেল। আর আরেকটি জিনিস হলো যে আলোচনার ব্যর্থতা নিয়ে, যেটি কর্নেল জাফর ইমাম বলছিলেন, সফলতা নিয়ে মানুষের মধ্যে সন্দেহ ছিল। কিন্তু আন্দোলনটা তো দুভাবে হচ্ছিল, একটি আলোচনার মধ্য দিয়ে, আরেকটি রাজপথে মিছিল এবং অবস্থান সুদৃঢ় করার মধ্য দিয়ে। এই যে সময় আপনার এখানে বসে আমরা এই আলোচনা করছি, তখন কিন্তু ঢাকা কার্যত মশালের একটা মশাল মিছিলের শহর, সারা বাংলাদেশ তাই। এবং আপনারা জানেন সেখানে যত রকম পাকিস্তানের স্থাপনাগুলো ছিল প্রায় সবগুলোই আক্রান্ত হয়েছে। সেনাবাহিনীর কথা বলছি না, সিভিল যেগুলো ছিল, যেমন পাকিস্তানের কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ, তার ছবিগুলো সব জায়গা থেকে আগেই নামিয়ে ফেলা হয়েছে। তারপরে যদি কোথাও থেকে থাকে সেগুলো আক্রমণ করা হয়েছে। এবং নানাভাবে পুরো দেশ উত্তপ্ত ছিল এবং সবাই প্রত্যাশা করছিল যে একটি ঘোষণা আসবে, যে ঘোষণার মধ্যে চূড়ান্ত লড়াইয়ের জায়গাটা তৈরি হবে। কিন্তু যেটি জাফর ইমাম বললেন খুবই সত্যি কথা, সেটা হচ্ছে যে একটি আলোচনা চলছে, একটি গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে, 6 দফা সফলভাবে কার্যকর করা যাবে সেই কাঠামোর মধ্যে। সেই ভাবনা থেকে নিশ্চয়ই আর জাতি পুরো তৈরি নয়,
মানসিকভাবে যে তৈরি হওয়ার প্রয়োজন সেই তৈরিটা তো হওয়া দরকার। এই যে সামগ্রিক অবস্থার দৃষ্টিতে আমার মনে হয়েছে যে তখন ছাত্র জনতা শ্রমিক, বিশেষ করে ঢাকা শহরে, যেহেতু আমি কাকরাইল পল্টন এলাকায় ছাত্র সংগ্রাম পরিষদের একেবারেই নিম্ন ইয়ের ক্যাডার কর্মী ছিলাম, সে কারণে আমি বলতে পারি যে বেশিরভাগ এই রাস্তাটা তখন কিন্তু খোঁড়া হচ্ছিল। কেন হচ্ছিল? বড় বড় সুয়েরেজ পাইপ বসাচ্ছিল। তো তাতে করে বড় বড় পাইপ এনেছিল, পাথর এনেছিল, ইট এনেছিল, এবং লেবারদের জন্য থ্যাচেড হাউস মানে বেড়ার ঘরটর করেছিল প্রচুর। ওই লেবাররা, ওই শ্রমিকরা নোয়াখালী, বরিশাল, ফরিদপুর অর্থাৎ নদী ভাঙ্গা অঞ্চলের শ্রমিক তখন বেশি ছিল এই অঞ্চলে। এরা কিন্তু পুরো ঢাকা শহরে উন্নয়ন কাজের শ্রমিক ছিল। এদের একটা খুব বড় ভূমিকা আছে। এরাও 25 তারিখে কিন্তু অকাতরে প্রাণ দেবে, সেই কথাটা তখন আমরা জানি না। আমরা তো জানি না যে অপারেশন সার্চলাইট কত বড় হতে পারে, কত ভয়াবহ এবং নৃশংস হতে পারে। আমাদের সত্যি কথা বলে আমরা ওই যে বেলুনের খেলে যে টুটো বোর রাইফেল দিয়ে একটু পয়সা দিয়ে খেলে, যে এর বেশি অভিজ্ঞতা আমার অন্তত ছিল না। অন্যদের থাকতে পারে, কিন্তু আমার ছিল না, আমার মতো ছাত্রদের ছিল না। আর ককটেল ছাড়া আর কোন রকম বিস্ফোরকের সাথে আমাদের পরিচয় ছিল না। ককটেল খুব সীমিত আকারে ছিল। কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ থেকে যে নির্দেশগুলো আসতো, বিশেষ করে সার্জেন্ট জহুল হক হল থেকে এবং 32 নম্বর থেকে বঙ্গবন্ধু বাড়ি থেকে, সেগুলো খুব সুচিন্তিত ছিল। অর্থাৎ কোনো অবস্থাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি হোক এরকম কোনো পর্যায়ে ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে সংগ্রাম পরিষদ গঠিত হয়ে গেছিল সমস্ত পাড়া মহল্লা এবং গ্রামে, ইউনিয়ন পর্যন্ত। তাতে করে মজার ব্যাপারটা হচ্ছে যে ওই শান্তি শৃঙ্খলা রক্ষা, দিনের বেলায় মিছিল, রাতের বেলায় পাহারা, যেন কোথাও লুটপাট এবং অগ্নিসংযোগ না হয়, এগুলিতে বঙ্গবন্ধু একটা সুনির্দিষ্ট ছিল, তার নির্দেশ ছিল। সেটি 7ই মার্চই কিন্তু দিয়েছিলেন উনি। কিন্তু পরবর্তী পর্যায়ে তাজউদ্দিন সাহেবের স্বাক্ষরে প্রতিদিন একটি করে আওয়ামী লীগ থেকে, সংগ্রাম পরিষদ থেকে কিন্তু একটি করে ইস্তেহার বেরোতো, যেটিকে আমাদেরকে অনুসরণ করতে হতো। সেটা সামগ্রিকভাবে একটি নেশনকে, একটি জাতিকে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ করার সমস্ত কার্যক্রম রাজনৈতিকভাবে আমাদের সামনে উপস্থাপিত হয়েছিল। শুধু দেশবাসী একত্রিত ছিল একটি বড় ধরনের সংঘাতের জন্য, যে সংঘাতের মধ্যে দিয়ে জনগণ ভেবেছিল তারা জয়লাভ করবে। এটি ছিল আমাদের সেই 24শে মার্চের অবস্থা। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। নাম হীরালাল, বাড়ি গোপালগঞ্জে, থাকি ঢাকাতে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে স্বাধীনতা যুদ্ধের সময় যারা মুজিবনগরে গিয়েছিল তাদের অনেকের নামই উচ্চারিত হয় না। যেমন বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের সাথে যোগাযোগ করার জন্য চিত্তরঞ্জন সুজাকে পাঠিয়েছিলেন, এবং চিত্তরঞ্জন সুজাকে সেই জন্য ভারত সরকার আশ্রয় দিয়েছিল এবং একটা বড় একটা বাড়ি দিয়েছিল তাকে থাকার জন্য। সেইখানে আমাদের তোফায়েল আহমদ, আব্দুর রাজ্জাক, সিরাজুল আলম খান এরা থাকতেন। তো সেই জন্য বলছি যে চিত্তরঞ্জন সুতারের নামটা বিশেষভাবে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে, তাই সেই নামটা হওয়া উচিত। সেকেন্ডলি আব্দুর রব সেরনিয়াবাদ, তারপরে কামরুজ্জামান, তারপরে আপনার ফণীভূষণ মজুমদার, এনারা যে অর্গানাইজ করেছিল ওখানে কলকাতায়, সেটি আলোচনা হয় না, এটি আলোচনা হওয়া উচিত। তারপরে ওই যে আপনার প্রায় 1 কোটি শরণার্থী যে গিয়েছিল ভারতে, বিভিন্ন জায়গায় ছিল 1 কোটি শরণার্থী, যে বিরাট কন্ট্রিবিউশন রয়েছে স্বাধীনতা সংগ্রামে, তাদের সেই কথাগুলো আলোচনা হয় না। ধন্যবাদ। না না, বোঝা যাচ্ছে আপনার কথা। আলোচনা হয়, সবই আলোচনা হয়, সবই আলোচনা সবই হয়। যাই হোক, আমরা এখন একটি স্পেসিফিক স্মৃতির কথা শুনবো। কর্নেল জাফর ইমাম, আপনার কাছে জানতে চাইবো, আপনি তো অনেক যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের, তার মধ্যে বিলোনিয়ার যুদ্ধ একটা অন্যতম। আপনি সেটারই একটু স্মৃতিচারণা করবেন নাকি? বিলোনিয়া যুদ্ধ আসলে খুব সংক্ষেপে, মানে আমাদের মানে বলতে গেলে তো আমি আগে বলছি আপনার, এত সংক্ষেপে তো যুদ্ধ করা আমার সাথে সেদিন যারা ছিল তাদেরকে আমি প্রথমে স্মরণ করছি। লেফটেন্যান্ট ইমামুজ্জামান, পরে রিটায়ার্ড মেজর জেনারেল ইমামুজ্জামান, মেজর ক্যাপ্টেন হেলাল মুর্শেদ, বর্তমানে জেনারেল হেলাল মুর্শেদ, দিদার, মেজর দিদার, তখন লেফটেন্যান্ট মিজান, পরে ক্যাপ্টেন মুখলেস, আরো অনেকে, ক্যাপ্টেন গোলাম মোস্তফা, আমার স্টাফ অফিসার থেকে নিয়ে সুলেমান, মেজর সুলেমান ছাত্র হিসেবে আমার সাথে ছিল। এই যুদ্ধে আমি প্রথমে অনুপ্রাণে সংগঠিত যখন করলাম, তখন সেখানে ফেনীর এমপি খাজা আহমদ সাহেব, নোয়াখালীর এমপি নুরুল হক সাহেব, আমাদের ডিজিডিএফআই আকবর, জেনারেল আকবরের দাদা, আপন দাদা ইউসি,
এদের সাথে কালু ভাই, কসি ভাই, আরো অনেক এমপি ছিলেন, সবাই বেলায়েত, ছাত্রদের বেলায়েত, এরা মুক্তিযোদ্ধাদেরকে অর্গানাইজ করে দিল। আমার ইউনিটে ছিল আমার সাথে, আমি ফোর্সেস কমান্ডার ছিলাম দুইটা ব্যাটালে। প্রথম ব্যাটালটা আমার বিশ্লেষক, সামরিক বিশ্লেষক কামরুল আর ভালো করে বলতে পারতো, কারণ নিজেরটা নিজের থেকে অন্যরা বেশি বলতে পারে, যেহেতু সে ডিটেইলস স্টাডি করেছে। তবে সংক্ষেপে এটাই বলবো, আমার এখানে প্রায় 2000-এর উপরে ট্রুপস ছিল। এখানে প্রায় 60% ছিল গণযোদ্ধা, 40% ছিল সশস্ত্র বাহিনীর। এই গণযুদ্ধরা সবাই ট্রেন ছিল। এখানে সম্মুখ যুদ্ধ অ্যাজ ওয়েল এস গেরিলা যুদ্ধ দুটাই চলছিল। দুইটা নেতৃত্ব আমরা সবাই মিলে দিচ্ছিলাম। আমার সাথে তখন তৎকালীন যাদের নাম নিলাম এরা সবাই ছিল সংগ্রাম পরিষদের, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীর 3 ডিস্ট্রিক্টের। এই প্রথম ব্যাটেলে কিন্তু আপনার আমরা যদি এখানে পেছনে না আসতাম উড্র করে, তাহলে এটা 3টা উপজেলা নিয়ে গঠিত। ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, 23 মাইল লম্বা, প্রায় 8 থেকে 13 মাইল চড়া 3টে উপজেলা বর্তমানে। আমরা যদি ধরে রাখতে পারতাম, আপনার স্টিমাম বলেছিল তার বইতে, এটা কিন্তু স্বাধীনতা সরকার হেডকোয়ার্টার এখানে হওয়ার কথা ছিল। আমরা এটা 17 জুলাই পর্যন্ত ধরে রেখেছিলাম। আমরা 2.5 মাসের ডিফেন্স নিয়েছিলাম ফেনীর দিকে মুখ করে, ফেনীর উপকণ্ঠে 3.5 মাইল ডিফেন্স, প্রায় 2000 আমরা মুক্তিযোদ্ধারা। উদ্দেশ্য ছিল, এটা ভৌগোলিক অবস্থানের কারণে ফেনী এই যুদ্ধ ছিল মর্যাদার লড়াই দুই পক্ষের। কারণ আপনি যদি লক্ষ্য করেন, তখন আপনার বিভিন্ন জাহাজ থেকে অস্ত্র, গোলা বারুদ, বাড়তি সৈন্য পশ্চিম পাকিস্তানে আসছিল, এগুলো খালাস হচ্ছিল চট্টগ্রাম বন্দরে। এগুলো যদি আপনার পুরো ঢাকা, বাংলাদেশে পাঠাইতে হয়, ঢাকাতে, কুমিল্লাতে, তাহলে ফেনীর উপর দিয়ে যেতে হয়, হাইওয়েজ দিয়ে। ট্রেন দিয়ে পাঠাইতে হলে ফেনী, চট্টগ্রাম, ঢাকা, চিটাগং ট্রেন লাইন ইউজ করতে হবে। তাহলে প্যারালালি চিটাগং ঢাকা রেল লাইন এবং সড়ক পথ প্যারালাল কিন্তু সমান্তরালভাবে যাচ্ছিল ফেনীর পেটের উপর দিয়ে, বুকের উপর দিয়ে, বুক চিরে। সেই জন্য আমাদের স্ট্র্যাটেজি ছিল ভৌগোলিক অবস্থানের কারণে যে আমরা ওদেরকে এখানে ফেনী শহরে কন্টেইন করে আমরা পুরো জেলাতে চারিদিকে গেরিলা ওয়ারফেয়ার করব, এবং তাই চলছিল। আর এখানে ডিফেন্সে আমি বর্ষা, আমার সাথে ইমামুজ্জামান এক পাশে, ক্যাপ্টেন শহীদ এক পাশে, প্রায় আমরা গণযোদ্ধা সহ প্রায় 2000-এর উপরে এখানে ছিলাম। আমরা 2.5 মাস এখান থেকে আমরা উঠি নাই। এই 2.5 মাসে তাদের পজিশন ছিল 8 থেকে 1000 গজ দূরে, তাদের ডিফেন্স ফেনী শহরের সামনে। এখানে আমরা মাইন্ড ফিল করেছিলাম প্রায় 800 গজ সামনে। প্রায় 20-25 জন লেগেছিল, আমার 20-25 দিন লেগেছিল ঘন মাইন্ড ফিল, যার জন্য যখন তারা আমাদেরকে 9টি অ্যাটাক করেছিল ফাইনাল আক্রমণের আগে, এই 9টি অ্যাটাকে যখন তারা অ্যাডভান্স করত, 400 থেকে 300 গজের মধ্যে চলে আসতো প্রায় আমাদের সম্মুখে। আমরা কিন্তু বাংকারে, আমরা সবাই সম্মুখে, আমি সিওর, আমি কমান্ডিং অফিসার সহ সবাই সম্মুখে ছিলাম। পেছনে আমাদের কোনো ট্রুপ ছিল না, পেছনে শুধু আমাদের একটা শুধু ছিল, কোম্পানি ছিল ক্যাপ্টেন গফারের নেতৃত্বে, ডেপথে। সম্মুখে আমরা তখন দেখতাম খইয়ের মতো ফুটতেছে আপনার মাইনগুলা। এখানে তারা 2 মাসে প্রায় তাদের 300 সৈনিক হতাহত হয়, এবং ফাইনাল ব্যাটল পর্যন্ত প্রায় তাদের প্রায় সংখ্যা আরো 1000 খানিক হয়ে যায়। ফাইনাল যখন তারা একটা ব্রিগেড অ্যাটাক করলো, এটা আপনার নিয়াজির বই, লিখিত বই, দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান, 209 নম্বর পেজ আপনি পাবেন। সেখানে নিয়াজি বলতেছে যে উই লঞ্চড এ ব্রিগেড অ্যাকশন ইন বেলোনিয়া অ্যান্ড ইট ওয়াজ রিপালসড। আমরা একটা ব্রিগেডকে আমরা প্রতিহত করেছিলাম সেদিন, এবং টোটাল সৈন্য তাদের খান হয়ে তছনছ হয়ে গেছিল তাদের ঘাঁটি। তখন এটা আমাদের কামরুল ইসলাম এর বইতে এবং বিভিন্ন জায়গায় উনি উল্লেখ করেছেন যে এই তথ্যগুলো, যেগুলো আমরাও জানতাম না। তখন খানকে প্রশ্ন করেছিল সাংবাদিকেরা, ইউর বিলোনিয়া পকেট, এটা 3 দিকে ইন্ডিয়া, কিন্তু এই 3টা উপজেলার পকেট ইজ মুক্তিবাহিনীর দখলে আছে, তুমি বলছো কোথায় মুক্তিবাহিনী নাই। তখন ইস্টার্ন কমান্ডার ইস্ট পাকিস্তানের, তাকে পাঠাইল হামিদ খানকে, জেনারেল হামিদ খানকে ফেনী সরকার পাঠানো হইল। খাদেম হোসেন রাজা, ইস্টার্ন কমান্ডার হামিদ, এরা সবাই মিলে দে প্ল্যান দ্য অ্যাটাক এগেনস্ট আস। ফাইনাল তখন তারা বললো যে সম্মুখ অ্যাটাক তো আমরা রিপালস করে ফেলেছি, আর ব্রিগেড অ্যাটাক তারা প্রতিহত করে ফেলছে, এখন কমান্ডো অ্যাকশন করবে, তারা পেছনে নামাবে। তো রাতের অন্ধকারে আমাদের আজকে বাঙালি অফিসার ওইখানে ছিল সেদিন, যারা হেলিকপ্টার চালিয়েছিল, এবং কমান্ডো যারা ড্রপ করছিল এখনো তারা জীবিত আছে, বাঙালি অফিসার।
প্রায় আমাদের পেছনে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের পক্ষে পাকিস্তানের পক্ষে এই জন্য বলি এখনো বাংলাদেশে আসতে থাকবে না কেন? এই জন্য বলছি ইতিহাস অনেক বাংলাদেশে ছিল তো। ইতিহাস চিটং না, এখানেও ছিল মেজর নাম, হ্যাঁ, তারপরে ক্যাপ্টেন হাকিম এই সে হেলিকপ্টার চালাইছিল। আপনি দেখেন, আমি কেন বলতেছি এই কথাটা, আমাদের নেতাদের মধ্যে পলিটিক্যালি অনেকে তুচ্ছ তাচ্ছল্য করে একটা কথা বলে যে অনেক অফিসার তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তারা পালিয়ে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে। এত ডাহা মিথ্যা কথা, এবং এইভাবে একটা, এটা আমি বেয়াদবি বলবো না, এটা গুনার মতো কাজ করে সে, তারা এই ধরনের কথা যারা বলে। কারণ আমরা 98 জন অফিসার সেদিন পালিয়ে এসে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম, আর 103 জন বাঙালি অফিসার ইস্ট পাকিস্তানে চাকরিরত ছিল। আমাদের বিরুদ্ধে, আমাদের পাকিস্তানের পক্ষে, আমাদের বিরুদ্ধে তারা পরবর্তী চাকরি করেছে, মাত্র 13 জন অংশগ্রহণ করে। আজকে কি কামরুল কি বল, মাত্র 13 জন অফিসার মেজর অংশগ্রহণ। আজকে এই জন্য বলছি কথাটা, আজকে জাতি, আজকে আমাদের অনেক, আমি বলতে গেলে তো অনেক সময় পাওয়ার, এটা সংক্ষেপে বলতে হয় জন্য, ইতিহাসের জন্য সংক্ষেপে বললে এগুলো বলতে হবে। যে যারা আজকে ওই তথ্যমন্ত্রী এখন আছে না, সাইদ নাকি ওদিন বলতেছিল, আবু সাইদ, এরা তো মেজররা, কারণ জিয়াকে তুচ্ছ করতে যাই আমাদেরকে কালাপ করে, কয় এরা তো সব পালাই যায়, যুদ্ধ করছে। জঘন্য, এরা তো আমরা তো তবু যুদ্ধ করছি, তো অনেকে তো এরা তো যুদ্ধ করে নাই, থিয়েটার রোডে বসে বসে তারা মানে সিনেমা দেখছে আর সময় কাটাচ্ছে। রংপুর থেকে স্বাধীনতা সরকারের এখানে স্বাধীনতা তাজউদ্দিন ছাড়া, তাজউদ্দিন গ্রুপ ছাড়া আর কে যুদ্ধ করছে, এগুলো আমরা বলতে চাই না। কিন্তু আমাদের কথা হচ্ছে ইতিহাস বিকৃতি আমরা চাই না। আমরা সেদিন আমি যেটা বলছিলাম বিলানের যুদ্ধে, তখন এখানে নিয়াজি যখন বললো একটা ব্রিগেড হয়ে গেল, তখন রাত্রে হামিদ সাররাজ বর্ষা, হামিদ মানে জেনারেল হামিদ, ইস্টার্ন কমান্ডার, তখন আমার পেছনে ডিফেন্সে যখন রাতে অন্ধকারে তারা 3-4টা হেলিকপ্টার বাই রোটেশন আসলো, কমান্ডো ড্রপ করলো, তখন সামনের থেকে ট্যাঙ্ক আসতেছে। ট্যাঙ্ক, আমি এন্টি ট্যাঙ্ক মাইনার লাগিয়েছিলাম সামনে, আমরা কনফিডেন্ট। তা আই ওয়াজ কমান্ডিং, সিটিং ইন দ্য বাংকার, ইউ সি, ফ্রন্ট লাইনে। তো এটা বিরল ঘটনা, এরাও লিখেছে সামরিক বিশেষজ্ঞ, ওনার মূল্যায়নে উনি বলছিলেন এটা বিরল ঘটনা সামরিক কৌশলে, রণকৌশলের। তারা অ্যাডভান্স করতে পারে নাই, তারা পেছনে যখন কমান্ডো 1 প্রায় ড্রপ করলো আমাদের পেছনে হেলিকপ্টার দিয়ে, পিছন থেকে গোলাগুলি শুরু হয়ে গেল, আমাদের চারিদিকে ঘেরাও। তখন ইন্ডিয়ান আর্মি মেসেজ দিল দ্য উইথড্র টু দ্য নেক্সট পজিশন। অ্যান্ড উইথড্রলটা হচ্ছে রণকৌশলের একটা অংশ বিশেষ। এই জন্য যারা জানে না তারা বলে, অনেকে বলছে, আমার এক অফিসারও জেনারেল হয়ে পরে এত বিজ্ঞ হয়ে গেল, না এটা হয়তো সফল হয় নাই। শোনো, যে পারো, আমি ইনফ্যান্ট যুদ্ধের শুরুতে আমরা সবাই যদি আত্মহত্যা দিয়ে ফেলি ট্যাঙ্কের সামনে, আমি আমার বুক পেতে দেবো? হোয়াই? আই হ্যাভ টু সার্ভাইভ, টু ফাইট টিল লাস্ট। এন্ড তাই করলাম, আমরা মুহুরী নদীর পাড়ে চলে আসলাম, কয়েক মাইল দূরে এসে আমরা আবার তাদের দিকে মুখ করে আমরা ডিফেন্স দিলাম। এবং ফাইনালি আমরা 3 মাস গেরিলা ওয়ারফেয়ার চালাতে আমরা ফাইনালি 5 নভেম্বর আমরা অন্ধকার রাতে, টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল, শীতের রাত, পিচ্ছিল রাস্তা, সামনের লোকটাকে দেখা যাচ্ছিল না। প্রায় 2000 থেকে 2500 সৈন্য নিয়ে আমরা 5টা কোম্পানি আর 4টা 3টা ছিল গণযোদ্ধা কোম্পানি, হেলাল মোর্শেদ উইথ মি, ইমামুজ্জামান, লেফটেন্যান্ট মুকলে, ক্যাপ্টেন মুকলেস, ক্যাপ্টেন দিদার, ক্যাপ্টেন মিজান, অল অফিসার্স, and I was the commanding officer and I was the forces commander. আমার সাথে অন কল ছিল ইন্ডিয়ান আর্টিলারি and 2nd রাজপুত, 3rd গোর্খা and 8 বিহার, থার্ড ডোগরা, এরা স্ট্যান্ড বাই। আমরা 5 থেকে, তারা এখানে 5 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা এখানে যুদ্ধ করলাম, তার সাথে ঘেরাও করে ফেললাম রাতের অন্ধকারে, পজিশন নিয়ে ফেললাম। ইট ইজ রিস্কি অপারেশন, ইনফিল্ট্রেশন এটাকে বলা হয়। এবং এখানে তারা পাকিস্তানি জঙ্গি বিমান ব্যবহার করেছিল আমাদের উপরে। একটা জঙ্গি বিমান, সংক্ষেপে যদি বলছেন, আমার সময় নেই, তারা 3 দিন ধরে তারা আমাদের উপরে স্ট্রাইকিং করেছে, এই ডিফেন্সের উপর, আমাদের ডিফেন্সের উপরে। ফাইনালি 8 তারিখে যখন তারা ফাইনাল অ্যাটাক করলো আমাদের উপরে, জঙ্গি বিমান হামলা, তখন একটা বিমানে আমরা স্ট্রাইক করেছি। আমাদের জওয়ানেরা, গণযোদ্ধারা এত সাহসী ছিল, 5 স্যার এলএমজি দিয়ে হবে না, 5ও লাগাবো স্যার। এই 5ও তো আছে 3-4টা, লাগা। তো গাছ কেটে ঠেঙ্গা বানিয়ে ওটার মধ্যে 5ও ফিট করছে, করে আল্লাহু আকবার করি, তারা বলে দেন। আর সবাই চারিদিকে জয় বাংলা, জয় বাংলা, মার চলবে, জয় বাংলা স্লোগানে তখন আকাশ বাতাস মুখরিত হয়ে উঠলো। এর মধ্যে থেকে যে একটা থেকে আগুন, ধোঁয়া নির্গত হচ্ছে, তখন জেনারেল হিরাই ওয়ার্ল্ডেস আমার বলতেছো, জাফর ইমাম, ওয়েল ডান, ইউ সি, ইউ শট ওয়ান, ইউ সি। এবং এটা লাকসামে ভূপাতিত হলো। ইট ওয়াজ এ রিনাউন্ড ব্যাটেল। আমার সামরিক অভিজ্ঞ এখানে কামরুল আছে, এটা আমাদের এটা ইনস অ্যান্ড আউট, সে স্টাডি করে এবং আরো ভালো জানে। এটা আমার জীবনের সেরা একটা অভিজ্ঞতা। এবং এটা 10 বেঙ্গলের নেতৃত্বে এটা হয়েছিল। 10 বেঙ্গল এই যুদ্ধে
পাইওনিয়ার ছিল, ভ্যানগার্ড ছিল, তারা নেতৃত্বে যুদ্ধ হয়ে টেন বেঙ্গল সৈনিকরা যুদ্ধে সফল হয়েছে, বিলোনিয়া জয় করেছে। এবং এর আগে টেন বেঙ্গল কিন্তু অনেকে মনে করে অক্টোবর এখানে হয়েছে, নো, ফার্স্ট ব্যাটল অফ বিলোনিয়া যখন এপ্রিল মেতে আমরা যুদ্ধ শুরু করি, এই নিউক্লিয়াস টেন বেঙ্গল ওয়াজ দেয়ার। এই যে টেন বেঙ্গল এখানে অ্যাটাক করেছিল, সেই টেন বেঙ্গলটা এখানে ছিল সবাই। শুধু পরে আরো কিছু বাড়তি সৈনিক হেলাল মোর্শেদেরকে আমি রিইনফোর্সমেন্ট পেয়েছিলাম, সেকেন্ড বেঙ্গলের কিছু পেয়েছিলাম। কিন্তু এটা কিন্তু টেন বেঙ্গল নিউক্লিয়ার বর্তমান টেন বেঙ্গল সেকেন্ড ব্যাটল অফ বিলোনিয়া টেন বেঙ্গলটা কিন্তু প্রথম বিলোনিয়া যুদ্ধে সংঘটিত হয় এবং নিউক্লিয়াস হিসাবে তারা কাজ করেছিল। সেই জন্য কারো অবদানকে খাটো করি আমরা দেখি না। আমি শুধু এখানে একটা কথা বলে শেষ করবো, আপনার এই যুদ্ধটাকে হালকা করা আমাদেরকে উচিত না। কেন বলছি, আমরা যুদ্ধটাকে, এই যুদ্ধ স্বাধীনতা যুদ্ধে আমি আগে বলছি, সত্য ওনার বই তো লিখেছে 60 থেকে 70% গণযোদ্ধা ছিল, 40% 35 থেকে 40% ছিল আমাদের সশস্ত্র বাহিনীর সদস্য, বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার সবাই। কিন্তু একটা জিনিস লক্ষণীয়, আপনার এখানে নেতৃত্ব কিন্তু 11 সেক্টর আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দিয়েছিলেন এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা দিয়েছিলেন। সেজন্য এটা কেন বলি আমি, এবং এখানে সম্মুখ যুদ্ধ, গেরিলা যুদ্ধ দুটোই কিন্তু এই আমাদের 11 সেক্টর, কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স, পরে বিমান বাহিনী হলো, তারপরে নৌবাহিনী হলো, এখানে সবাই কিন্তু সশস্ত্র বাহিনীর সদস্যরা। এটা এই জন্য আপনার স্মরণ করে দিচ্ছি আমি, এটা ইতিহাসের পাঠ, কিন্তু আজকে এটাকেও বিকৃতি করে কিছু কিছু নেতা আমি দেখি, এরা অতিজন্দিত, মানে এত বেশি দালালি করতে যাই, এত অতিজন্দিত কথা বলে ফেলে যে তারা কার কাছে ভালো হবে সেই জন্য, বা একটা মন্ত্রিত্ব পাবে, এইটা কিন্তু কারেক্ট না। এখানে এই যুদ্ধটা আমার তাজউদ্দিনের নেতৃত্বে, স্বাধীন সরকারের নেতৃত্বে 11 সেক্টর, পরবর্তীতে কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স এন্ড বিমান বাহিনীতে গঠন হলো স্বাধীন সরকারের অধীনে কিন্তু। এবং ইন্ডিয়ান আর্মি আমাদের 9 মাস 3 ডিসেম্বর তো আপনার যুদ্ধ ঘোষণা হয়েছে, যার জন্য ইন্ডিয়ান আর্মি বলে এটা ইন্দু-পাক ওয়ার। আই ক্লারিফাইড দিস পজিশন ইন ফোর্ট উইলিয়াম when I led a delegation 2013 সালে। আর আমাদের অনেক নেতা বলে ফেলায় স্বাধীনতা সংগ্রাম যদি দীর্ঘ 52 ভাষণ থেকে নিয়ে 70 নির্বাচন স্বাধীনতা সংগ্রাম বঙ্গবন্ধু নেতৃত্বে, এই সংগ্রাম সফল না হলে যুদ্ধ হইতো না। কিন্তু এটার অর্থই নয় সব সংগ্রামী মুক্তিযোদ্ধা। আমার এলাকার ওয়াইদুল মজুমদার এমপি, বঙ্গবন্ধু এমপি হয়েছিল, কি বল পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেলেন পক্ষ চেঞ্জ করে। সেজন্য অল সংগ্রামী কিন্তু মুক্তিযোদ্ধা না। কিন্তু এখানে এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে। ইতিহাসকে আমরা সব সংগ্রাম থেকে তারা এই জন্য বলে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, তারও 16 ডিসেম্বর চলে আসে, 9 মাস যুদ্ধ আর উল্লেখ করে না। আমি একজনকে জিজ্ঞাসা, ভাইয়া আমরা তো 9 মাস যুদ্ধ করলাম, আমরা বাংকারে ছিলাম, আপনারা এখানে মোস্তাক সহ আপনার মোস্তাকের এক্সপেল করলেন না কেন? মোস্তাকে যখন বলছি ফেডারেশন চায় পাকিস্তানের সাথে, বঙ্গবন্ধু হত্যা মোস্তাকে সকল এক্সপেল করলে বঙ্গবন্ধু খুন হইতো না। যখন তারা তখন যদি আপনি স্বাধীনতা সরকার যদি মোস্তাকের বিরুদ্ধে অ্যাকশন না হইতো। ধন্যবাদ। সেই জন্য আমাদের বিস্তারিত ইতিহাস এখনো আমি মনে করি বৃহত্তম পরিসরে এটা গবেষণা করে পূর্ণাঙ্গ ইতিহাস না লিখলে, ইতিহাস মানে বঙ্গবন্ধু, এখানে কোনো রাজনৈতিক নেই। রাজনীতি আসবে কেন? বঙ্গবন্ধু আজকে কেন আমরা স্বীকার করবো না? তাহলে আপনার একটা মুক্তিযোদ্ধা বুকে হাত দিয়ে যদি বলে আমি জয় বাংলা স্লোগান রণাঙ্গনে দিই নাই, এখন বলে কি আওয়ামী লীগ করে সেই জন্য দেয় না, যদি জয় বাংলা বলে আমি আওয়ামী লীগ করি এই জন্য সে অনেকে দেয় না। এটা তো রাজনৈতিক কথা ছড়াছড়ি। কিন্তু বুকে হাত দিয়ে কোনো মুক্তিযুদ্ধ বলতে পারবো না সেদিন বঙ্গবন্ধুর চেতনা উদ্বুদ্ধ হয়ে, ওনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া নাই। এটা যদি কেউ অস্বীকার করে, আমি বলবো তার নৈতিক অবক্ষয় ঘটেছে। ধন্যবাদ মেজর কামরুল হাসান ভুঁইয়া। আমরা সময় খুব সংক্ষিপ্ত, আপনি আপনার একটা সরাসরি একটা অভিজ্ঞতা। 30 সেকেন্ড? না 5 মিনিট। আমরা ছোট ছোট যুদ্ধ অনেক করি, যেহেতু আমাদের কাজ ছিল গণযোদ্ধাদের নিয়ে কাজ করা। গণযোদ্ধাদের নিয়ে কাজ করার সুবিধা অসুবিধা দুইই আছে, তো তার বিস্তারিত আলোচনায় যাব না। আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দিচ্ছি। কুমিল্লা সেনানিবাসের পতন ঘটে 9 ডিসেম্বর, ঢাকা 16 ডিসেম্বর আত্মসমর্পণ হয়। বাট কুমিল্লা সেনানিবাসের পতন, অর্থাৎ কুমিল্লা সেনানিবাস ঘেরাও করে রেখে ইন্ডিয়ান সেনাবাহিনী বাঞ্চারামপুর হয়ে দাউদকান্দি চলে আসে, অর্থাৎ যুদ্ধ এড়ায়ে গেল, অযথা অপ্রয়োজনীয় রক্তক্ষয় এড়ায়ে গেল। তো তার অর্থ যে ঢাকা কবে পতন হবে আমরা জিতে গেছি। একটা দোতলা স্কুলে পাকিস্তান আর্মি ক্যাম্প ছিল এবং সেটা ছিল নদী মাতৃক একটা এলাকা, যেখান থেকে পাকিস্তান আর্মি ময়নামতি ফেরত যেতে পারলো না, ওরা আটকায় রইল। এখন আমার ছেলেরা বলছে যে স্যার ওদেরকে আক্রমণ করি। তো আমি বললাম যে খাওয়া দাওয়া যখন বন্ধ, রেশন যাবে না, কয়দিন না খেয়ে থাকবে, আত্মসমর্পণ করতে বাধ্য হবে। খালি ওদের 4 জন মারলে আমার একজন তো গুলি খাবে, এই রক্তক্ষরণের এখন কোনো অর্থ হয় না। এমন সময় একটা ছেলে এসে বলল, স্যার
আমার 2 দিন ছুটি দেন। আমি বললাম ছুটি, একটু অবাক হয়ে গেলাম, ছুটি তো দেশ স্বাধীন হয়ে যাচ্ছে। বলে স্যার আমি যুদ্ধে যাওয়ার আগে বিয়ে করে দিয়েছিলাম, শুনছি একটা ছেলে হয়েছে, স্যার আমার গ্রাম 2-3 মাইল দূরে গ্রাম, দেখে আসবো। যাও। ছেলেটা ছুটি থেকে আসছে, একদিন ভোরবেলা, একদম ভোরবেলা প্রচন্ড গুলি। কি হলো, ওই ছেলেটাকে রিঞ্জি নিয়ে স্কুলে ঢুকে গেছে, দোতলা স্কুলে ছেলেটা ঢুকে গেছে। এতে পরিষ্কার বুঝে গেল যে ছেলেটা মারা গেছে, বিকজ কেননা ছেলেটা যখন গুলি ডেফিনেটলি করছে, একটা লিঞ্জি নিয়ে ঢুকে গেছে। পরবর্তীতে ছেলেটার দেহটা পেলাম, সিঁড়ি দিয়ে উঠতে এই জায়গাটার মধ্যে দেখি ছেলেটা এক বার্স্ট লাগছে, পড়ে আছে। তখন পরে তো পাকিস্তান আর্মি মেরে ফেলা হলো। ছেলেটার লাশটা পড়ে আছে, কাপড় দিয়ে ঢেকে রাখছি। কয়েকটা ছেলে তার গ্রামের বাড়ি, তার বউ চিনতো। আমি বললাম তার বউকে ডেকে নিয়ে আসো। তো সব ছেলেরা লাশটাকে চারিদিকে ঘেরাও করে দাঁড়ায় আছে। তার বউ আসছে, পরে কেউ কেউ চিনছে, জায়গাটা খালি করে দিছে। পুরো আপাতমস্তক আবৃত, কাপড়ে আবৃত একটা ছোট মেয়ে, 15, 16, 17 বছরের মেয়ে, কোলে একটা 8-9 মাসের ছেলে। মেয়েটা চেহারাও দেখলো না লাশের, খালি মুখে শব্দ হলো স্যার আমার স্বামী, এবং কোল থেকে ছেলেটা পড়ে গেল, মেয়েটা লাফ দিয়ে লাশটার উপরে পড়লো এবং মেয়েটাও মারা গেল। এ কোনো যুদ্ধ না। আমি বলছি যে কত মাতা দিল হৃদয় উপারি, কত বন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রাখিল কেবা। ধন্যবাদ। বাচ্চু ভাই, আপনার কাছ থেকে শুনবো যুদ্ধের স্মৃতি এবং 71-এর 16ই ডিসেম্বর তো আপনারা ঢাকা শহরে ঢুকেছিলেন বিজয়ীর বেশে। আমি প্রথমে বলি, সে গণযোদ্ধা বারবার উচ্চারিত হচ্ছে। আসলে জাফর ইমাম সাহেব যেটা বললেন যে ঠিক আছে, সামরিক নেতৃত্ব অবশ্যই সেনাবাহিনীর সদস্যরা দিয়েছিল যুদ্ধে, এটা খুব সত্যি কথা। আমাদের ট্রেনিংটাও তাদের দেয়া। তারপরে একটা ফ্রন্ট ফাইট করে আমাদেরকে আবার দেশের অভ্যন্তরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সেটা আপনার জুন মাস থেকে শুরু করে মে মাসের শেষ থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত এই কাজটা ঘটে। এবং দফায় দফায় মুক্তিযোদ্ধারা কিন্তু দেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল 6 সপ্তাহ ট্রেনিং নিয়ে, যেটা কর্নেল সাহেব বললেন। এইখানে আসার পর কিন্তু তখন আর গণবাহিনীর এই ভেতরকার গেরিলা যুদ্ধের নেতৃত্বটা তখন আর সেনাবাহিনীর হাতে ছিল না। সেনাবাহিনীর নেতৃত্ব সেটা বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায়, এবং সেখান থেকে তারা পরে ফাইনাল আসল 3 তারিখের পর থেকে যেটা করলো। আর জাফর ইমাম তো করেছেনই ইয়েতে বেলোনিয়ায়, সেটা তো বিখ্যাত যুদ্ধ। এরকম বেশ কয়েকটা যুদ্ধ আছে বাংলাদেশে। ইতিহাসটা বিকৃত করার সুযোগ নেই। আসলে সুযোগটা নেই এই কারণে যে সেখানে যেই যুদ্ধ করেছে সবাই মুক্তিযোদ্ধা, সেটা সেনা সদস্য হতে পারে, এপিআর হতে পারে, পুলিশ হতে পারে, ছাত্র হতে পারে, শ্রমিক হতে পারে। এর বাইরে তো আর কোনো কিছু পরিচয় নেই আমাদের। 2 নম্বর হচ্ছে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ হয়েছিল, তার ঘোষণাতেই সবাই উজ্জীবিত হয়েছিল। এগুলো তো ইতিহাস। শুধু আমার একটা জিনিস, আসলে আমি ভুল হলে বলবেন মেজর কামরুল, আপনার কাছে তথ্যগুলো আছে। আপনি বললেন 3 তারিখে তাজউদ্দিন সাহেব বর্ডার ক্রস করেছে। আমার কাছে তথ্য আছে 30 তারিখে তিনি ক্রস করেছেন, 30শে মার্চ। ব্যারিস্টার আমিরুল ইসলামের লেখা বই, হ্যাঁ, স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র দেখেন, বা উনি জীবিত আছেন। হ্যাঁ, কিন্তু 3 তারিখে ইয়েতে গেছেন উনি, দিল্লি গেছেন। 2 তারিখ, হ্যাঁ 3 তারিখে দিল্লি গেছেন। 4 তারিখে দেখা হয়েছে ইয়ের সাথে, ইন্দিরা গান্ধীর সাথে। হ্যাঁ জি, সেটা আমি জানি। 30 তারিখে উনি ইয়েতে গেছিলেন, যেটা আবার যে ক্যাপ্টেন মাহবুব আছে না, উনার একটা বই আছে, ক্যাপ্টেন এসপি মাহবুব, এসপি মাহবুব, ক্যাপ্টেন হাফিজ এবং তৌফিক এলাই চৌধুরী, মেহেরপুরের এসডিও, ওনারা 3 জন উপস্থিত ছিলেন ওখানে। কর্নেল মেঘ সিং 18 বিএসএফ এর 30 আর 3 তারিখ, 3 এপ্রিল নাকি? আচ্ছা, ওই দিনে উনি দিল্লি চলে যান। তারপর দিন 4 তারিখে ইন্দিরা গান্ধীর সাথে দেখা হয়। তারপর দিন তো যান, তারপরে দিন দেখা হয়, 4 তারিখে দেখা হয়। 4 তারিখে দেখা হয়। আচ্ছা, যাই হোক, এটা 4 তারিখে 2টা ঘটনা ঘটে। 4 তারিখে হচ্ছে তেলিয়াপাড়া কনফারেন্স হয়। একটা বিষয় আপনার আমি ক্লারিফাই করে দিচ্ছি ইউসুফ সাহেবের, যে গেরিলা যুদ্ধের কথা, যে আমি আপনার একটা রাইট আপ পড়েছিলাম। তো গেরিলা যুদ্ধ, ইউসুফ বাচ্চু আমাদের রেনাউন্ড, আমাদের সেকেন্ড 2 নম্বর সেক্টরের জেনারেল মেজর হায়দরের যে নেতৃত্বে যেটা গেরিলা যুদ্ধটা ঢাকাতে হয়েছে ভেতরে, এখানে সামরিক কেউ ছিল না, ওনারাই ছিলেন। হ্যাঁ, ট্রেনিং ছাড়াও পরিকল্পনা তো এখানে হয়েছে। যাই হোক, এখানে সে মায়া, খোকা, তারপর আরো হাদি, এরা ফতে আলী আলম, এরা দুর্ধর্ষ, মানে জীবন ঝুঁকি নিয়ে, হ্যাঁ বাকি ছিল, অনেকে ছিল। এরা যেটা করেছে এটা ইতিহাসের একটা অধ্যায়। কিন্তু আমি আপনাকে শুধু অনুরোধ এটা জানাবো,
পুরো বাংলাদেশের গেরিলা যুদ্ধটাকে এটার সাথে মার্চ করবেন না। গেরিলা যুদ্ধটা পুরো কান্ট্রি ওয়াইড যেটা হয়েছে স্বাধীন বাংলা সরকারের নেতৃত্বে 11 সেক্টর এবং আমরা যারা ছিলাম Regular আমরা- force and regular force- গণবাহিনী, না, না, দুটো একসাথে করছি। এটাকে ডিফারেন্সিয়েট করবেন না। না, আমি করি না। এই জন্য বলছি এটা করলে হবে কি, আমরা স্বাধীনতা যুদ্ধটা যদি নিউক্লিয়াস আমরা যারা আপনি আমি আমরা যারা সবাই মিলে যদি সংগঠিত করে তাহলে থার্ড ফোর্স উইল টেক এ চান্স। না, না, আমি এটা করি আমি না, বলছি আপনি কেন, ভুল করছেন। আমাকে আমি স্বাধীন- বলেছি অন্য কথা। আপনি ভুল বলছেন। হ্যাঁ। উনি যেটা বলছেন যে নিয়মিত বাহিনী এবং গণবাহিনী দুইটা ভাগে ভাগ ছিল। ছিল। আমরা যারা নেতৃত্ব ছিল গণবাহিনী হ্যাঁ। আমরা একবার বাংলাদেশের ভিতরে ঢুকলে আমরা নিয়মিত বাহিনীর সাথে কোনো যোগাযোগ সমস্যা এটা নেই। আমি একটা কিন্তু কথা নেতৃত্ব না, এবং ট্রেনিংটা তারাই এখানে বলি, দিয়েছিল। শুনেন আমি আপনাকে অস্বীকার এখানে করি। বলি, এখানে আপনারা ভুল করতেছেন, মারাত্মক ভুল করতে, ইতিহাস বিকৃত হচ্ছে। গণবাহিনী বলতে যারা মুজিব বাহিনী আসছিল এখানে, পরে যারা এই সেটা প্রথম অন্য জিনিস, অন্য সেটা জিনিস অন্য। না, এটা এখানে আসবে এই জন্য তারা আমরা কিন্তু মুক্তিবাহিনীর কথা বলছি। আমরা মুক্তিবাহিনীর কথা বলছি। তারা মুক্তিবাহিনী দাবি করে, তারা এফএফ দাবি করে, হ্যাঁ, ঠিক আছে। পরে তারা জাসদ হয়েছে, তারা এখনো সার্টিফিকেট ভাতা পায়, সবে না, পায়, জাহাল ভাই, তারা আমি মুক্তি একটু দাবি বলি, করে। যেহেতু আমি বলছি যে গেরিলা সময়ও যুদ্ধ, কম, যে যুদ্ধ হোক না, একটু বলেন। আমি বলি স্বাধীন আমাদের বাংলাদেশ না, বলছিলাম কি, তিন মিনিট বাকি এটা বলে শেষ আছে। করতেছি। সামগ্রিক নেতৃত্বটা তো অবশ্যই আমাদের সামরিক মুজিবনগর সরকারের। শোনেন, এটা সামগ্রিক নেতৃত্ব ছিল, নিউক্লিয়াস ছিল রাজনৈতিক নেতৃত্ব। না, না, ঠিক এটা আছে, একটা রাজনৈতিক যুদ্ধ। এই রাজনৈতিক এটা যুদ্ধে নিয়ে- সামরিক এটা- একটি এটা- চরিত্র এটা আছে। নিয়ে ভুল বুঝবেন না, না, উনি না, ঠিকই না। বলছেন। আমি সামরিক চরিত্র আপনি এটা জায়গাটা ভুল বলছি বলতেছেন যে কেন সামরিক বলি? বাহিনী অবশ্যই ট্রেনিং দিয়েছে, নেতৃত্ব দিয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। না, না, সেটা আমরা সেনাবাহিনী, বাংলাদেশের সেটা- মধ্যে না, না। রেখে কোথায় সামরিক বাহিনী স্যার? আমি সেটাই। ডিফারেন্সিয়েট করা উচিত না, আমি করছি না তো। আমি করছি না, কিন্তু আপনি ভুল করছেন। আমি সবসময় মনে করি যে মুক্তিযুদ্ধ, এখানে মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা সরকার অধীনে হয়েছে, যেটাই হোক। অবশ্যই, আপনি সেটাই তো বলছি, কেউ যদি দাবি অবশ্যই করে, বলছি। হ্যাঁ, স্বাধীন বাংলা সরকারের অধীনে অবশ্যই। 11 সেক্টর ছিল, ওসমানী ছিল, এটা একটা অবশ্যই। civil government তো ছিল, এটাকে অবশ্যই। বিচ্ছিন্নভাবে কোথায় দেখছি না তো ঢুকেছে, যুদ্ধ বিচ্ছিন্নভাবে। করছে, আপনারটা আপনি আমি বলেন, দেখি নাই। ঢাকাতে আপনি যুদ্ধ করছেন, না, 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 জামাল ভাই, এটা দেখি নাই, আপনি ভুল কান্ট্রি করছেন। ওয়াইড গেরিলা যুদ্ধ, সম্মুখ আমি যুদ্ধ, বলছি সবকিছু যে কিন্তু একটা- একটা একটা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ হয়েছে। আমি তো বলছি এটা- মুক্তিযুদ্ধ। আর স্বাধীনতার যেটা আপনি বলছেন নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, রাজনীতি অবশ্যই স্বাধীন বাংলা সরকার অবশ্যই। এবং বঙ্গবন্ধু। উনি তো কিন্তু অস্বীকার এর আমি তো সাথে- এটাই বলছি। হ্যাঁ, ওইটাই আমি তো বলছি ওইটাই থাকি ওখানে, আমরা। ওখানে সে একটু বাচ্চা ভাইয়ের কাছ থেকে আমি কারণ না বলছি হলে যে- অন্যরা চান্স দিচ্ছে এখানে, ভাই, দলিত। আমি বলি, আপনি ভুল করছেন যেখানে। আপনাকে বলতে হবে এই কথা যে আমরা আপনি সবাই- আপনারটা বলেন। হ্যাঁ, যা। না, না, যাও, ওটা আমার বলবে, বক্তব্য উনি তো হচ্ছে যে এই যে যখন উনি- ঢাকা অপারেশনের কথা জিজ্ঞেস করলেন সেটা বলি। সেটা হচ্ছে যে ঢাকা অপারেশনে আমরা ঢাকার ভেতরে অপারেশন করেছি বেশ কিছু, জানেন এটা সুন্দর ডিআইটি operation। টেলিভিশনের কথা জানেন, বাইতুল মোকামের কথা জানেন, হাবিব আরো খান। অনেক, হ্যাঁ, আপনি শেরাটন বা আপনার ক্যাথিড্রাল অপারেশনের কথা জানেন, তাই না? এরকম অনেক বোক ফ্যাশনের কথা জানেন, অনেক রকম আমাদের অপারেশন আছে সব গ্রুপের। সেখানে একা কোনো গ্রুপের না, কিন্তু ক্র্যাক প্লাটুন বলেন, ঢাকা নর্থ মুক্তি বাহিনী বলেন, ইস্ট বলেন, ওয়েস্ট বলেন, খালেদ মোশাররফ একটা প্ল্যান করেছিল, সেই প্ল্যান অনুযায়ী ঢাকা অপারেশন ছিল। কিন্তু আমাদেরকে পরবর্তী পর্যায়ে বলা হয় তোমরা ঢাকার চারপাশে তোমাদের যার যার অবস্থানগুলো সুদৃঢ় করো। তখন আমরা এই লোকাল ট্রেনিং দিয়ে লোকজন আরো ঠিক করলাম। সেই লোকাল ট্রেন মুক্তিযোদ্ধাদের দিয়ে কিন্তু পুরো ঢাকা শহরটা ঘেরাও ছিল। হয়তো এরকম প্ল্যান ছিল তাদের, আমি জানি না, সেনাবাহিনীর এরকম প্ল্যান ছিল আমাদের সেক্টর কমান্ডারদের, ঢাকা একসময় তারা নিজেরাই দখল করবে। হতেই পারতো 2 বছর যুদ্ধ চললে, কি হতো সেটা তো আর বলতে পারবো না। কিন্তু যখন 3 তারিখে যুদ্ধ শুরু হয়ে গেল এবং আমাদের উপর হুকুম আসলো যে তোমরা কোনো অবস্থাতে বাইরের সোলজারদেরকে, অর্থাৎ ঢাকার দিকে ফল ব্যাক করছে কোনো পাকিস্তান আর্মিকে আসতে দেবে না, বন্ধ করে দেবে ঢাকার বাইরে। আমরা কিন্তু, আমার ছিল এই যে আরিচার এই রাস্তার উপরে, সাভারের বাইরে, আপনারা জানেন সাভারের সেখানে ক্যান্টনমেন্টের বাইরে এখনো একটি যুদ্ধ স্মৃতি আছে, শহীদ টিটুর কবর, কামরুল সেটা ভালো মতো জানে। ওইখানে বড় একটা যুদ্ধ ছিল 33 পাঞ্জাব রেজিমেন্টের সাথে। এইটা হচ্ছে একটা পার্ট। আর ঢাকা শহরে ঢোকার ব্যাপারটা এরকম ছিল যে আমরা কিন্তু সত্যি কথা বলি, সেটা হচ্ছে কালিয়াকৈর থেকে শুরু করে এই যে বার্নাল রাস্তা, যেটা এখন নবীনগরের রাস্তা, এটা হয়ে স্মৃতিসৌধ হয়ে যে রাস্তাটা ঢাকার দিকে এসছে, আমাদের কাজ ছিল স্মৃতিসৌধের এখান থেকে, যত স্মৃতিসৌধ না অনেকে বার্নাল রোড বলতো, সেই রাস্তাটাকে শুরু করে আমরা একেবারেই পাকিস্তান যে রেডিও ছিল সাভারে, সেটি হয়ে আপনার একবার মিরপুর ব্রিজের 1 কিলোমিটার পর্যন্ত মুক্ত ছিল। ভারতীয় সেনাবাহিনী, মিত্রবাহিনী যখন আমাদের এখানে আসে 13 তারিখে, সেদিন কিন্তু তাদেরকে আমরা যখন বললাম, জেনারেল নাগরা আমাকে জিজ্ঞেস করলো যে কতটুক তোমাদের ক্লিয়ার আছে, তা বললাম যে স্যার ঠিক মিরপুর ব্রিজ। তো ও কিন্তু ভাবে নাই যে কথাটা সত্যি। উনি একটা জিপের উপর বসেছিলেন, একটা ম্যাপও দেখছিলেন। তখন আমি বললাম যে এই অবস্থা, তুমি কি চাও সেটা বলো, তুমি পাকিস্তান রেডিও পর্যন্ত আগে তোমার সোলজার পাঠাও। পাকিস্তান রেডিও পর্যন্ত সোলজার পাঠিয়ে দেখলো যেটা আমাদের কবজায়, আমরা তো এটা আগেই দখল করেছি। তো এরকম করে আমরা তো সামনে এগিয়েছি। সুতরাং আমাদের জন্য 14 তারিখের মধ্যে কিন্তু আমরা মিরপুর ব্রিজের সামনে, কিন্তু মিরপুর ব্রিজ থেকে আর ঢুকতে পারবো না, এই জন্য যে সিজ ফায়ার চলছিল বা আলোচনা চলছিল, আত্মসমর্পণের প্রস্তুতি চলছিল। কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা কিন্তু মাঝে মাঝে নৌকা দিয়ে 2 পাশ দিয়ে ক্রস করার চেষ্টা করেছে, তাতে করে খুব খেপে যেত ইন্ডিয়ান আর্মি বা মিত্র বাহিনীর লোকজন। এরকম একটা টেনশনের মধ্যে 16 তারিখ ইন্ডিয়ান আর্মিও তখন ওইখানে চলে এসেছিল। আমাদের সাথে একসাথে আমরা ডেয়ারি ফার্মে তাদের থাকার ব্যবস্থা করেছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদের থাকার ব্যবস্থা করেছি, রিয়ার যেটা মানে ঢাকা অ্যাটাকের রিয়ার অংশটা। আর
ফ্রন্ট অংশটা কিন্তু তারা আমাদের সাথে মিরপুর ব্রিজের কাছাকাছি, একেবারে কাছে না, 500 গজ দূর থেকে আমাদের ডিফেন্সটা তৈরি ছিল। তো এই হচ্ছে তখনকার অবস্থান। আর 16 তারিখে যখন খবর আসলো, তখন প্রথম একটি গাড়ি ঢাকার দিকে একটা জিপ গেল, সেখানে আমাদেরকে দেওয়া হলো না, কারণ এটা অনেক উপরের লেভেলের কাজ, কিন্তু আমরা তো জুনিয়র ফ্রিডম ফাইটার, সত্যি কথা বলি, তাই না? তো এটা একটা ইন্টারেস্টিং। এবং ঢাকায় ঢুকেছি তখন আমি সন্ধ্যার সময়। আমার যেহেতু পুরো বাহিনীটাকে অর্গানাইজ করতে হয়েছিল, কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে জামাল বলে একটি ছেলে 17 জন মুক্তিযোদ্ধা সহ এই মিত্র বাহিনীকে নেতৃত্ব দেয়। আমারই আন্ডারে ফাইট করেছে যে জামাল, সেই জামালদের এই প্লাটুনটা পরে একটা সেকশন হয়ে গেছিল, বিকজ কিছু ক্যাজুয়ালিটি আমাদের হয়েছিল 13 তারিখে। তো এই জামালদের এই 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 গাড়ি করে এটাকেই ফলো করে কিন্তু মিত্র বাহিনী ইয়ে পর্যন্ত আসে, সারাদুদ্দান পর্যন্ত এসেছিল বা ক্যান্টনমেন্ট পর্যন্ত এসেছিল। ধন্যবাদ। আসলে জ্যাকব স্বীকার করছে। হ্যাঁ, আছে, লেখা আছে আমাদের কথা। আমরা ঢুকে আগে মুক্তি বাহিনী আমাদের ধন্যবাদ, ধন্যবাদ। আসলে আমাদের মুক্তিযুদ্ধের কথা শুনলে তো আমাদের আমরা এক, এখানে আমাদের তৃপ্তি মেটে না। ওটা আমি বলতে চাইছি, আমরা তৃপ্তি মেটে না। কোনোদিন না। আমরা আরো হয়তো শুনবো আপনাদের কাছ থেকে আগামীতে। আজকের এই চমৎকার স্মৃতিচারণের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবার দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।